হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বায়ো এলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তো গতকাল আমরা কিন্তু পার্সোনাল হাইজিন এর একটা ক্লাস কমপ্লিট করেছিলাম, যেটা আমাদের জেনপাস ইউজির একটা খুব ইম্পর্টেন্ট টপিক। তো আজকে কিন্তু আমরা ঠিক তার পরের পার্টটা, যেটা আমাদের সোশ্যাল হাইজিন, সেটা কিন্তু আমরা কমপ্লিট করবো আজকে, ঠিক আছে? আর এটা কিন্তু আমাদের পুরো সিলেবাসের মধ্যে নতুন অ্যাড হয়েছে, যেটা আমরা নার্সিং অ্যাপটিটিউড যে সিলেবাস, সেই সিলেবাসের একটা পার্ট হচ্ছে আমাদের সোশ্যাল হাইজিন। তো আজকে আমরা এই সোশ্যাল হাইজিনটা দেখব। খুব সহজ একটা পার্ট, এবং সেখান থেকে আসে কোশ্চেন, এবং খুব সোজা সোজা কোশ্চেন, মোটামুটি তোমরা সবাই পারবে, ঠিক আছে? আর এগুলো তোমরা প্রতিনিয়ত বাড়িতে কমপ্লিট করে এসছো, ঠিক আছে? তো চলো তাহলে আমরা শুরু করি। তো দেখো, আমাদের সিলেবাস যদি দেখি নার্সিং অ্যাপটিটিউডের জেনপাস ইউজির, তাহলে আমরা গতকাল এই পার্সোনাল হাইজিনটা কমপ্লিট করেছিলাম। আজকে আমরা কিন্তু এই পাবলিক স্যানিটাইজেশন, যেটা এটা কিন্তু আজকে আমরা কমপ্লিট করব। তার মানে আজকে আমরা কোন পার্টটা কমপ্লিট করব? তাহলে আজকে আমরা এই পার্টটা কিন্তু কমপ্লিট করব, পাবলিক স্যানিটাইজেশন, তাই তো? বা আমাদের সোশ্যাল হাইজিন বলা হয় এটাকে, ঠিক আছে? সেই পার্টটা আমরা কমপ্লিট করব। চলো তাহলে শুরু করি। প্রথমে আমরা একটা জিনিস জেনে নেব যে আমাদের সুস্থ স্বাভাবিক থাকতে গেলে পরে আমাদের কী করতে হবে। আমাদের সুস্থ স্বাভাবিক থাকতে গেলে আমাদের কিন্তু নিজস্ব পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে। আমাদের পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে, পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে। তার সাথে সাথে আমাদের কি করতে হবে? সোশ্যাল হাইজিনও মেনটেন করতে হবে। আমাদের সোশ্যাল হাইজিনও মেনটেন করতে হবে। যেমন পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে, তেমনভাবে আমাদের সোশ্যাল হাইজিনও মেনটেন করতে হবে। তো এই সোশ্যাল হাইজিন মেনটেন করার জন্য আমাদের কি কি করতে হবে, সেটা কিন্তু আজকের এই টপিকে কিন্তু আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা আগে জানবো যে পার্সোনাল হাইজিন কী করে মেনটেন করতে হয়। পার্সোনাল হাইজিন মেনটেন করার জন্য আমরা গতকাল কিন্তু অলরেডি পড়েছি, নিজের শরীরের যত্ন নিতে হবে, ত্বকের, দাঁতের, চোখের, এই সমস্ত যত্ন নিতে হবে, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এক্সেট্রা কিন্তু আমরা পড়েছি। কিন্তু আজকে যেটা আমরা পড়ছিলাম সামাজিক স্বাস্থ্যবিধি বা সোশ্যাল হাইজিন। তার মানে আমরা আমাদের পার্সোনাল যত্ন নেওয়ার পাশাপাশি আমরা কিন্তু সামাজিকভাবে আমাদের সোসাইটির, আমরা যে জায়গায় বসবাস করছি তার আশেপাশের পরিবেশ, এই সমস্ত জায়গার যত্ন নেব কিন্তু, ঠিক আছে? কিভাবে আমরা যত্ন নেব? আর এই পাবলিক হাইজিন বা সোশ্যাল হাইজিনটাই কি বলছে? আমাদের জনস্বাস্থ্য রক্ষায়, মানে আমাদের পাশাপাশি আমাদের সোসাইটির যেন স্বাস্থ্যটা ভালো থাকে, সোসাইটিতে যারা বসবাস করছে তারা যেন সকলে সুস্থ থাকে, সেই জন্যই কিন্তু আমাদের আশেপাশের চারপাশে মলমূত্র, আবর্জনা, নোংরা জল নিষ্কাশন, অপরাধ, এই সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই সমস্ত জায়গায় সবটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কিন্তু আমাদের, ঠিক আছে? নাহলে কিন্তু সেই সোসাইটি যদি আমাদের কোনো প্রবলেম হয়, সোসাইটিতে যদি কোনো রোগ ছড়িয়ে পড়ে, সেটা কিন্তু আমাদের কাছেও অটোমেটিক এসে যাবে, ঠিক আছে? সেই জন্য আমাদের পার্সোনাল হাইজিন, মানে আমার বাড়ি যেমন পরিষ্কার রাখবো, আমি নিজেকে যেমন পরিষ্কার রাখবো, আমার বাড়িকেও তেমন পরিষ্কার রাখবো, তেমনভাবে আমি যে এরিয়াতে বসবাস করছি সেই এরিয়াটাকেও আমি পরিষ্কার রাখার চেষ্টা করবো, সেখানকার হাইজিনও মেনটেন করার চেষ্টা করবো। ক্লিয়ার? তাহলে চলো, এই সোশ্যাল হাইজিন করতে গেলে পরে কী হবে, সোশ্যাল হাইজিন কীভাবে আমরা করব? তাহলে প্রথমে আমাদের মানে সোসাইটিতে রোগ প্রতিরোধ ব্যবস্থা, তার মানে যেখানে দেখো নোংরা টোংরা পড়ে আছে, যে জায়গাগুলোতে ডাস্টবিন আছে সেই জায়গাগুলোতে নিট অ্যান্ড ক্লিন রাখা দরকার। তারপরে সেখানে ডিডিটি লাইক কিছু কেমিক্যাল সাবস্টেন্স এগুলো ছড়িয়ে দেওয়া দরকার। তারপরে যদি কোথাও দেখছো যে দূষণ হচ্ছে, সেটা বায়ু দূষণ হতে পারে, জলদূষণ হতে পারে, সেটাকে কিন্তু আমাদের কমানো দরকার। না কমালে কিন্তু, যদি বায়ু দূষণ হয় তাহলে সেই বায়ু কিন্তু আমাদের কাছে এসে পৌঁছাবে একটা টাইমে, কিন্তু সেখান থেকে কিন্তু আমরাও রোগ আক্রান্ত হয়ে পড়বো। তেমনভাবে জল সংরক্ষণ করতে হবে। তার মানে কি, জলের মধ্যে যদি কোনো জীবাণু মিশে যায়, জলকে আমাদের প্রপারলি কী করতে হবে? সংরক্ষণ করতে হবে। জলের মধ্যে যেন কোনো জীবাণু না মিশে যায়, বা জলের মধ্যে কোনো রকমভাবে যেন কন্টামিনেটেড না হয়, ঠিক আছে? যেমন আমরা দেখি কিছু জলবাহিত রোগ আছে, সেগুলো, সেই রোগের প্যাথোজেনগুলো বা ডিজিজগুলো যদি জলের মধ্যে মিশে যায়, বা জীবাণুগুলো যদি জলের মধ্যে মিশে যায়, সেই জল দ্বারা অনেক লোক আক্রান্ত হতে পারে। তেমনভাবে আমরা দেখব মশা মাছি দ্বারা নিয়ন্ত্রিত। দেখো, ধরে নাও সাপোজ কোনো একজন লোকের ম্যালেরিয়া হয়েছে, এবং ওই লোকটাকে কোনো মস্কুইটো গিয়ে বাইট করলো, এবং সেই মশাটা কোনো সুস্থ লোককে কিন্তু আবার কামড়ে দিল, তাহলে কি হবে? সেখানে কিন্তু সেই সুস্থ লোকটাও রোগ আক্রান্ত হয়ে পড়বে। তাহলে আমরা কি করব? সোসাইটিতে যে মশা মাছি যেগুলোতে রোগ
ছড়িয়ে পড়তে পারে, সেই মশা মাছিগুলো কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করবো। তারা যাতে জন্ম না দিতে পারে, বাচ্চার জন্ম না দিতে পারে, লার্ভা না হয়, সেই জন্য সেটার ব্যবস্থা করতে হবে। তার মানে সেই জন্য আমাদের কি ড্রেনগুলো পরিষ্কার রাখতে হবে, ড্রেনের মধ্যে ডিডিটি এই সমস্ত জিনিস বা মশার লার্ভা বা মশা যাতে ডিম না পারতে পারে সেই ব্যবস্থা করতে হবে। আমাদের একটা স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে হবে এবং প্রত্যেকটা সোসাইটির প্রত্যেকটা মেম্বারদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে হবে। ক্লিয়ার? চলো তারপরের পার্ট দেখি আমরা। তাহলে আমরা কী কী করবো এর জন্য? মশা মাছি দমন করব, জলকে নিরাপদ রাখার চেষ্টা করবো, জলের মধ্যে যেন কন্টামিনেট না হয়, মলমূত্র যেখানে করছি সেটাকে একদম পুরো নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করব, নিকাশি ব্যবস্থা ভালো রাখার চেষ্টা করব এবং সোসাইটিতে যদি কোনো বজ্র পদার্থ থাকে সেটাকেও কিন্তু অপসারণ করার চেষ্টা করব। ক্লিয়ার? এবং এই কমিউনিটি ক্লিননেস করতে গেলে পরে আমাদের কী কী করতে হবে, যদি সেটা গ্রাম হোক বা শহর হোক, তাহলে কী করতে হবে? রাস্তাঘাট পরিষ্কার রাখতে হবে, রাস্তাঘাটে কোথাও যেন জল না জমে থাকে, নোংরা না জমে থাকে। তুমি যে এরিয়াতে থাকছো সেই এরিয়াতে দেখবে যে রাস্তাঘাটের আশেপাশে কোথাও যেখানে বাজার বসছে কত নোংরা পড়ে আছে, সেখানে মশা মাছি ঘুরে বেড়াচ্ছে। ড্রেন পরিষ্কার রাখতে হবে, ড্রেনের জল যেন আটকে না যায় কোথাও, কারণ ড্রেন থেকে প্রচুর পরিমাণে মশা মাছি গ্রো করে। ঠিক আছে? পাবলিক টয়লেট, তোমরা জেনারেলি দেখবে সরকারি যে কোনো জায়গায় পাবলিক টয়লেট যেগুলোতে আছে, দেখবে পাবলিক টয়লেটগুলোর অবস্থা কী, সেখানে যাওয়া যাচ্ছে না, এত পরিমাণে দুর্গন্ধ করছে। ঠিক আছে? সেই জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, বাজার পার্ক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং যেখানে জল জমে আছে সেই জায়গাটাকেও কিন্তু আমাদের নিট অ্যান্ড ক্লিন করতে হবে। এবার এই বজ্র পদার্থ, এই যে আমরা দেখলাম যে সোসাইটির মধ্যে বিভিন্ন রকমের বজ্র পদার্থ পাওয়া যায়। দেখবে তোমরা যে ডাস্টবিনারাইজ করো, যেগুলো যে আমাদের বাড়ির ঘরোয়া জিনিসপত্রগুলো যেগুলো আমরা ফেলে দিই, সেগুলো কোথায়? ডাস্টবিনে ফেলে দিই এবং পৌরসভার গাড়ি এসে বা মিউনিসিপ্যালিটি গাড়ি এসে সেই বজ্র পদার্থগুলোকে নিয়ে যায়। তাহলে এইরকম অনেক বজ্র পদার্থ আছে। ঠিক আছে? তো কীরকম কী বজ্র পদার্থ আছে, কীরকম কী ওয়েস্ট সাবস্টেন্স আছে, সেগুলো কিন্তু আমরা দেখব। যেমন কঠিন বজ্র পদার্থ কি, আমাদের রান্নাঘরের যে কিচেনের যে বজ্র পদার্থগুলো হয়, মানে সবজির খোসা টোসা না, ঠিক আছে, তাহলে যেগুলো শক্ত কিচেনের বজ্র পদার্থ, কোনো প্লাস্টিক ম্যাটেরিয়াল হতে পারে। ঠিক আছে? তাহলে সেই সমস্ত জিনিসগুলো, প্লাস্টিক বা পেপার, এগুলো কিন্তু আমাদের কঠিন বজ্রের মধ্যে পড়ছে। পেপার, প্লাস্টিক, গ্লাস ম্যাটেরিয়াল, এগুলো দেখবে যখন মিউনিসিপ্যালিটির গাড়ি আসে, বজ্র ডাস্টবিন গাড়ি আসে ডাস্টবিনে নোংরা নেওয়ার জন্য, তখন দেখবে সেই গাড়ির মধ্যে 3টা বা 4টা কম্পার্টমেন্ট করা থাকে, গ্রিন কালারে থাকে, ইয়েলো কালারে থাকে, রেড কালারে থাকে। এক একটা কম্পার্টমেন্টের মধ্যে, যেমন গ্রিন কালারের কম্পার্টমেন্টের মধ্যে যেগুলো বায়োডিগ্রেডেবল, যেগুলো সহজেই পরিবেশের সাথে মিশে যেতে পারে, মানে ফলের খোসা থেকে শুরু করে পচা ভাত টাত এই সমস্ত জিনিস ওখানে ফেলা হয়, যেগুলো সহজে পচবে না। ঠিক আছে? সেগুলোকে রেড বক্সে ফেলা হয়। এরকমভাবে আমরা বজ্রকে ভাগ করতে পারি, কঠিন বজ্র, তরল বজ্র। তরল বজ্র কীরকম? যেমন আমাদের বাড়িতে যে কোনো জিনিস পরিষ্কার করার পর ডোমেস্টিক যে ওয়াটার রিলিজ হয়, ওয়েস্ট ওয়াটার, সেগুলো, বা কলকারখানা থেকে নোংরা জল যেগুলো, সেগুলো হচ্ছে তরল বজ্র পদার্থ। ইভেন আর একটা জিনিস মনে রাখবে যে আমাদের যে ড্রেনের জল তো গিয়ে আলটিমেটলি সরাসরি কোনো না কোনো নদীর সাথে মিশে যায়। তাহলে সেই ড্রেনের জল, যে নোংরা আবর্জনাযুক্ত জল, সেখানে সেই জলের মধ্যে সমস্ত রকমের পদার্থ থাকে। ঠিক আছে? সেগুলোকে বলা হয় সিউয়েজ। তাহলে সেইগুলো একটা তরল বজ্র পদার্থের মধ্যে পড়ে। তারপরে জৈব চিকিৎসাজনিত কী কী, একটা সিরিঞ্জ হতে পারে, সিরিঞ্জ, যে যখন হসপিটালে যাও দেখবে হসপিটালে ইঞ্জেকশন করা হয়, সেই সিরিঞ্জ, এগুলো আমাদের জৈব চিকিৎসার বজ্র পদার্থ। তারপরে কী হচ্ছে? ব্যান্ডেজ। তারপর হচ্ছে হিউম্যান টিস্যু, মানে কোথাও হাত ফাত কেটে গেল, কারো কোনো পার্টটা বাদ দিতে হলো, বা কারো গল ব্লাডার স্টোন হলো, গল ব্লাডার বাদ দিতে হলো, সেগুলো হচ্ছে জৈব চিকিৎসার বজ্র পদার্থ। তারপর চলে আসি বিপজ্জনক বজ্র পদার্থ। কী কী? সেটা কেমিক্যাল কোনো সাবস্টেন্স হতে পারে, ব্যাটারি হতে পারে, ঠিক আছে, কালার হতে পারে, যেন আমরা ঘরে যে বিভিন্ন রকমের কালার দিই, ঠিক আছে, রং স্প্রে, সেগুলো কিন্তু আমাদের বিপজ্জনক বজ্র পদার্থ। আর একটা হচ্ছে বজ্র পদার্থ, মানে ইলেকট্রনিক বজ্র পদার্থ, সেটা কম্পিউটারের বজ্র পদার্থ হতে পারে, মোবাইলের বজ্র পদার্থ হতে পারে, ইলেকট্রিক্যাল সার্কিট হতে পারে। এই সমস্ত কিন্তু বজ্র পদার্থ আমাদের কিন্তু ম্যানেজ করতে হবে, এগুলো বেশি যাতে না হয় সেটার ব্যবস্থা করতে হবে। ঠিক আছে? আর হলে পারে সেগুলোকে কীভাবে আমরা সলিউশন করবো আমাকে কিন্তু দেখতে হবে। তাহলে কী করতে হবে? এই বজ্র পদার্থগুলোকে যখন জমা হবে সেগুলোকে সবগুলোকে আলাদা করতে হবে। ঠিক আছে? ফার্স্টে কী করতে হবে? শুকিয়ে নিতে হবে, আলাদা করতে হবে, এগুলো করতে হবে। ঠিক আছে? উৎস আলাদা করতে হবে। তারপরে আলাদা করার পরে সেগুলোকে
কোনো না কোনো জায়গায় নিয়ে গিয়ে পরিবহন করতে হবে, ঠিক আছে? কিন্তু পরিবহন যখন করব কিন্তু সে যে গাড়িতে পরিবহন করব গাড়িটা কিন্তু আমাদের সবসময় কভার করে রাখতে হবে, নাহলে দেখবে যখন পৌরসভার গাড়ি আসে, মিউনিসিপ্যালিটির ডাস্টবিনের গাড়ি আসে, তখন কিন্তু সেই গাড়িতে প্রচুর পরিমাণে গন্ধ হয়। গাড়িটা নিয়ে যাওয়ার সময় বিভিন্ন বজ্র পদার্থ রাস্তায় পড়তে যায়, কিন্তু এরকম গাড়ি হলে হবে না, কভার গাড়ি লাগবে, যে গাড়িতে বজ্র পদার্থ একদম দিয়ে দিলে পারে সেটা একদম পুরো বক্সের মধ্যে বন্ধ হয়ে যাবে, কোনো দুর্গন্ধ ছড়াবে না, এইরকম পরিবহন ব্যবস্থা করতে হবে। তারপরে সেই বজ্র পদার্থগুলোকে প্রক্রিয়াকরণ করতে হবে, যে কোন বজ্র পদার্থ রিসাইকেল করতে পারবো, কোনটা পারবো না। যেটা রিসাইকেল করতে পারবো সেটাকে আবার গিয়ে কোনো কার্য উপযুক্ত পদার্থতে পরিণত করে নিতে হবে। আর যেগুলো পারবো না, যেগুলো বায়োডিগ্রেডেবল, যেগুলো পচে যাবে, সেগুলোকে মাটিতে কী করবো, পুঁতে দেবো। মাটিতে পুঁতে দিলে পারে সেটা একটা টাইমে পচে যাবে, ঠিক আছে? এইভাবে করে কিন্তু আমরা, আর যেগুলো একদমই কোনো কিছু করা যাবে না সেগুলোতে কিন্তু আমরা মাটিতে অনেকটা গর্ত করে সেখানে ল্যান্ডফিল করে দেবো, ঠিক আছে? তাহলে এই সমস্ত কিন্তু আমরা করব। এবার এই ডিসপোজাল মেথড কী হতে পারে, যেন কোন বজ্র পদার্থকে আমরা কীভাবে রাখবো। তাহলে দেখো, কোন বজ্র পদার্থ, ফার্স্টে কম্পোস্টিং কী, যে বজ্র পদার্থগুলো পরিবেশ বান্ধব, মানে জৈব বজ্র পদার্থ, যেমন ফলের খোসা হতে পারে, যেগুলো পচে যাবে, সেগুলোকে কি কম্পোস্টিং করব। তোমরা ভার্মি কম্পোস্ট নাম শুনেছো, যে সার তৈরি করা, সেই পদ্ধতিকে কিন্তু করব আমরা, ঠিক আছে? আবার যেগুলো সহজে আমরা নষ্ট করতে পারবো না, ঠিক আছে, বায়োমেডিক্যাল ইঞ্জেকশনের সিরিঞ্জ থেকে শুরু করে এই সমস্ত জিনিসগুলো, এগুলোকে কিন্তু আমরা পুড়িয়ে দেবো, এগুলোকে কি আমরা পুড়িয়ে দেবো, প্রপারলি পুড়িয়ে দেবো। আবার যে বজ্র পদার্থগুলো আমি মাটিতে পূরণ করতে পারবো, ঠিক আছে, সেগুলো ল্যান্ডফিল করতে পারবো আমরা। ল্যান্ডফিল মানে দেখবে যে মিউনিসিপ্যালিটির নোংরা আবর্জনা একটা নির্দিষ্ট জায়গায় ল্যান্ডফিল করা হয়, এবং যে বজ্র পদার্থগুলোকে আমরা রিসাইকেল করতে পারবো সেগুলোকে কিন্তু আমরা রিসাইকেল করে নতুন কোনো পদার্থ তৈরি করব। আর কিছু হচ্ছে ভার্মি কম্পোস্ট করব, মানে সেগুলো তো সার বানানোর চেষ্টা করব, ঠিক আছে? নেক্সট চলে আসি আমরা এই বজ্র পদার্থগুলোকে তাহলে আমরা কীভাবে ম্যানেজ করতে পারি আমরা দেখলাম। এইবার এই বজ্র পদার্থকে বাঁচার জন্য আমাদের 3R সিস্টেম ইউজ করতে হবে। কি আর 3R, তিনটা আর সিস্টেম ইউজ করতে হবে। কী কী? একটা হচ্ছে রিডিউস, মানে যাতে বজ্র পদার্থ কম হয়, বজ্র পদার্থ যত কম পারবো আমরা ইউজ করবো, সেটাকে বলে রিডিউস, ঠিক আছে? তারপরে রিফিউজ, ঠিক আছে? রিফিউজ করা মানে এখানে আর হতে পারে, সেটা হচ্ছে রিফিউজ, ঠিক আছে? যে যদি এই যেগুলো পদার্থ থেকে বজ্র উৎপন্ন হবে সেই পদার্থগুলো আমরা ইউজ করা কিন্তু রিফিউজ করে দেবো, বাদ দিয়ে দেবো, ঠিক আছে? সেগুলো যেমন আমরা প্লাস্টিকের ক্যারি ব্যাগ, এগুলো ইউজ না করে কি করব, আমরা সেখানে পাটের কোনো ব্যাগ ইউজ করতে পারি। তারপরে রিইউজ মানে যেগুলো আমি পুনরায় ব্যবহার করতে পারবো। ধরে নাও তুমি একটা প্লাস্টিকের ক্যারি ব্যাগ নিয়ে এসছো, তাহলে তুমি সেকেন্ড টাইম ওই ক্যারি ব্যাগটা নিয়েই আবার বাজারে যাও, সেকেন্ড টাইম নতুন কোনো ক্যারি ব্যাগ এনো না, তাহলেই তো আমাদের রিডিউস হয়ে যাচ্ছে, আবার রিইউজও হয়ে যাচ্ছে। এবং যেগুলো ইউজ হয়ে গেছে, যেগুলোকে আমি পুনরায় আবার রিসাইকেল করতে পারবো, যেমন তোমরা জানো এই যে গ্রামে গ্রামে লোহা ভাঙ্গা আসে, টিন ভাঙ্গা এবং প্লাস্টিকের বিভিন্ন পদার্থগুলো নিতে আসে, ভাঙ্গা চেয়ার টেয়ার, এগুলোকে নিয়ে কী করে, এগুলোকে রিসাইকেল করে আবার নতুন কোনো পদার্থ তৈরি করে। তাহলে সেইটাকেই বলা হচ্ছে আমাদের 3R প্রিন্সিপাল। নেক্সট চলে আসি, তো এই যে আমাদের সোশ্যাল যে বজ্র পদার্থগুলো তৈরি হচ্ছে, আমাদের সোশ্যাল হাইজিন যে মেনটেন করব, ঠিক আছে, সেগুলোকে আমরা কীভাবে মেনটেন করতে পারি। মানে যদি এই সিস্টেমগুলো ঠিকঠাক মতো না রান করে, তাহলে কী হচ্ছে, আমাদের জলদূষণ হতে পারে, বায়ু দূষণ হতে পারে, এবং মাটির উর্বর শক্তি, কারণ এগুলো তো মাটির মধ্যে মিশে যাচ্ছে, মাটির উর্বর শক্তি হ্রাস করতে পারে, এবং সোসাইটিতে প্রচুর দুর্গন্ধ তৈরি করতে পারে, মশামাছি বৃদ্ধি করতে পারে, মশামাছির হার বৃদ্ধি করতে পারে, এবং কি বিভিন্ন সংক্রমণযোগ্য রোগ কিন্তু সংক্রামিত করতে পারে। ক্লিয়ার? তারপরে চলে আসি আমরা কিছু রোগ যেগুলো আমাদের এই স্যানিটাইজেশন সিস্টেমের সাথে জড়িত, সোসাইটির সাথে জড়িত, সোসাইটির বিভিন্ন পদ্ধতির সাথে জড়িত, যেমন নোংরা আবর্জনা জমে থাকা বা জল জমে থাকা, এগুলোর সাথে জড়িত। সেই রোগগুলো কী কী? একটা হচ্ছে কলেরা কিন্তু জল দূষণের মাধ্যমে ছড়ায়। যদি কোনো জল দূষিত হয়, সেই জলের মধ্যে যদি কলেরার জীবাণু মিশে যায়, সেই জল যারা ইউজ করবে কিন্তু সবার কিন্তু এই কলেরা হবে। টাইফয়েডও কিন্তু খাদ্য আর দূষিত জলের মাধ্যমে স্প্রেডিং হয়। তোমরা ডায়রিয়ার নাম শুনেছো, ঠিক আছে? ডায়রিয়াও কিন্তু জলের মাধ্যমে হয়, ঠিক আছে? ডিসেন্ট্রি, যেটা হচ্ছে পাতলা পায়খানা বলা যেতে পারে, ঠিক আছে, এটা পটির দ্বারা কিন্তু দূষিত হয়, মানে সেই পটি যদি কোথাও জলে মিশে যায় তাহলেও কিন্তু হতে পারে। বা বিভিন্ন যেমন ছত্রাক,
তোমার বডিতে যদি কোনো ফাঞ্জাই ঢুকে যায় তাহলে সেক্ষেত্রেও হতে পারে, ঠিক আছে। হেপাটাইটিস সেটাও কিন্তু হয়। আর লাস্ট আমাদের ডেঙ্গু আর ম্যালেরিয়া, যেটা হচ্ছে মস্কুইটো দ্বারা হয়, ঠিক আছে। জমা জল থাকলে পারে সেখানে মশার লার্ভা গ্রো করে এবং সেই মশার লার্ভা থেকে আমাদের কিন্তু ডেঙ্গু আর ম্যালেরিয়া হয়, খুব ইম্পর্টেন্ট। নেক্সট চলে আসি, তাহলে এইটাকে আমাদের ঠিক করতে গেলে পরে কী করতে হবে? তাহলে এটাকে আমাদের ঠিক করতে গেলে পরে আমাদের মেন কাজ হবে, ঠিক আছে, স্বাস্থ্য শিক্ষা প্রদান করা। মানে কিভাবে আমাদের সোসাইটিকে ভালো রাখতে পারি, নিজেকে ভালো রাখতে পারি, সেই সম্পর্কে মানুষকে জ্ঞান দিতে হবে, ঠিক আছে। স্যানিটাইজেশন সিস্টেম গভর্নমেন্টের সাথে কিছুটা উন্নত করতে হবে। টিকাকরণের সাহায্য করতে হবে, যে ডিজিজগুলো স্প্রেডিং হচ্ছে তার টিকাকরণের সাহায্য করতে হবে। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ভিজিট করতে হবে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে দেখতে হবে যে সেখানে কীরকম কী জলের ব্যবস্থা আছে, স্যানিটাইজেশন সিস্টেম কী কী আছে, ঠিক আছে। তারপরে তাদের বাড়িতে যে বজ্র পদার্থ উৎপন্ন হচ্ছে সেগুলোকে পৃথক করা শেখাতে হবে, যে কোন বজ্র পদার্থ কীভাবে রাখবো, ঠিক আছে, জল কতটা নিরাপদ আছে, এই সমস্ত কিছু আমাদের কিন্তু দেখতে হবে। তবেই তাহলে আমাদের সোসাইটিটাকে আমরা নিট অ্যান্ড ক্লিন রাখতে পারবো, ঠিক আছে। তার জন্য আমাদের সরকারি উদ্যোগ, সরকার কী করছে, আমাদের গভর্নমেন্ট কী করছে, যে আমাদের এই সোশ্যাল হাইজিন মেনটেন করার জন্য, সোসাইটিকে সুস্থ রাখার জন্য আমাদের সরকার কী করছে। সরকার দেখো আমাদের খুব ইম্পর্টেন্ট একটা স্বচ্ছ ভারত মিশন তৈরি করেছে, ঠিক আছে, যেখানে আমাদের ভারতকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ঠিক আছে। স্বচ্ছ ভারত মিশন তৈরি করেছে, ঠিক আছে। সেখানে কী কী করা হচ্ছে, টয়লেট কনস্ট্রাকশন করা হচ্ছে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দেখবে শৌচাগারের ব্যবস্থা করছে সরকার, ঠিক আছে। সলিড এবং লিকুইড ম্যানেজমেন্টের ব্যবস্থা করছে, এই সমস্ত কিছু করছে। আর একটা কিন্তু আমাদের গভর্নমেন্ট করে দিয়েছে জলই জীবন। তোমরা সেই জন্যে দেখবে যে মিউনিসিপ্যালিটি থেকে সকাল দুপুর এবং সন্ধ্যায় করে জল সাপ্লাই দেয়, ঠিক আছে, পিউরিফাই ওয়াটার সাপ্লাই দেয়, সেফ ট্যাপ ওয়াটার সাপ্লাই দেয়। তাহলে সেইটা, কারণ জলের মাধ্যমে প্রচুর রোগ সংক্রামিত হয়, সেই জন্যেই কী হচ্ছে, সেই জন্যেই সেই পরিষ্কার পরিচ্ছন্ন জলটা আমাদের কিন্তু দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে সরকার। সেই প্রকল্পের নাম জল জীবন মিশন। ক্লিয়ার? সেই প্রকল্পের নাম জল জীবন মিশন। নেক্সট চলে আসি আমাদের এই জেনপাসের রিলেটেড যে কোশ্চেনগুলো হয়, ঠিক আছে। পাবলিক স্যানিটাইজেশন, প্রধানত ফেসিয়াল পাবলিক স্যানিটাইজেশন কীরকম হতে পারে? দেন দেখো আমাদের ফার্স্ট যদি চলে আসি পার্সোনাল, তাহলে সেখানে আমাদের নিজস্ব যত্ন নিতে হবে, তাই তো। আর পাবলিক হলে সমাজের যত্ন নিতে হবে, ঠিক আছে। এই সমস্ত জিনিস দেখলাম। তাহলে আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে হবে, জমা জল রাখা যাবে না, ঠিক আছে, সেগ্রিগেশন করতে হবে, এগুলো আমরা কিন্তু পড়লাম, ঠিক আছে। ওয়েস্ট ম্যানেজমেন্ট, তাহলে কী হচ্ছে, পাবলিক স্যানিটাইজেশনের সিস্টেমের মধ্যে আমরা রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারি। ওয়েস্ট ম্যানেজমেন্ট করেও কিন্তু আমরা প্রতিরোধ ব্যবস্থা কিন্তু গড়ে তুলতে পারি। আর একটা হচ্ছে কমিউনিটি ক্লিন রেখে, ঠিক আছে, কমিউনিটি ক্লিন রেখেও আমরা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারি। নেক্সট চলে আসি এই দূষণ কীভাবে হয়। তাহলে জলদূষণ কিন্তু রোগ সংক্রমণের একটা বেশ ভালো কারণ। আমাদের যে রোগ আক্রান্ত হচ্ছে বিভিন্ন, সেটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কারণ এই জলের, পানীয় জল খাবারের মাধ্যমে রোগ জীবাণু কিন্তু আমাদের দেহে প্রবেশ করে, ঠিক আছে। তো এই পানীয় জল সঠিকভাবে যদি আমরা নিষ্পত্তি না করি, নোংরা জল যদি ভালো জলের সাথে মিশে যায়, ভূগর্ভস্থ জলকেও কিন্তু দূষিত করে। যেন এই যে আমরা যে এত নোংরা জল, বিভিন্ন কলকারখানার নোংরা জল, এগুলো কিন্তু আলটিমেটলি কিন্তু মাটির নিচেই যাচ্ছে, সেই ভূগর্ভস্থ জলের সাথে কিন্তু মিশে যাচ্ছে এবং ভূগর্ভস্থ জলের সাথে মিশে কিন্তু ভূগর্ভস্থ জলকে দূষিত করছে, ঠিক আছে। আর একটা কী করতে হবে, কোনো জলাশয়ের কাছে মলমূত্র ত্যাগ করা যাবে না, তাহলে কিন্তু সেটাও কিন্তু জলের মধ্যে গিয়ে মিশবে। আর কী করবে, কৃষি ও কৃষিজ বর্জ্য পদার্থ বা শিল্প, যেমন দেখবে কোনো ফিল্ড বা মাঠের সাইডে, জমির সাইডে যদি কোনো কলকারখানা গড়ে তোলে, তাহলে কলকারখানার নোংরা জলও কিন্তু ওই জমিতে গিয়ে ওই জলাশয়ে গিয়ে মিশে। ইভেন আমরা কৃষিকাজে যে ব্যবহৃত করছি সার বিষগুলো, সেগুলো কিন্তু আলটিমেটলি বৃষ্টির জলে ধুয়ে কোনো না কোনো জলাশয়ে মিশে, তাহলে সেই জলকে দূষিত করছে। জলের মধ্যে যদি পারদ মিশে থাকে, তাহলে সেই পারদ কিন্তু আমাদের স্নায়ুতন্ত্রের ক্ষতি করে। জলের মধ্যে যদি ডিডিটি মিশে যায়, সেটা কিন্তু আমাদের ক্যান্সারের কারণ হতে পারে। এবং জলের মধ্যে যদি ফ্লোরাইড মিশে যায়, তাহলে আমাদের দাঁত ও হাড়ের রোগ সৃষ্টি করতে পারে। তাহলে দেখো কতটা ইম্পর্টেন্ট। নেক্সট চলে আসে আমাদের প্রধান জলবাহিত রোগ, একটা হচ্ছে কলেরা। কলেরা মেনলি কোথায় আমাদের ক্ষতি করে, অন্ত্র, মানে আমরা নাম শুনেছি ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, এই জায়গায় এরা মেনলি আমাদের রোগ সৃষ্টি করে। কলেরার জীবাণুর নাম কি? কলেরার জীবাণুর নাম হচ্ছে ভিব্রিও কলেরি। কলেরার জীবাণুর নাম কি? ভিব্রিও কলেরি। এই ভিব্রিও কলেরি কিন্তু একটা ব্যাকটেরিয়া। তাহলে একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম কি? আমাদের কলেরা। কি জীবাণুর নাম? ভিব্রিও কলেরি। কি লক্ষণ হবে? এই কলেরা হলে পরে কিন্তু ডায়রিয়া হবে, ঠিক আছে, প্রচুর পরিমাণে পটি হবে, ঠিক আছে, পাতলা হবে।
তারপরে কী হচ্ছে, বমি, প্রচুর বমি হবে এবং ডিহাইড্রেশন হবে। ডিহাইড্রেশন মানে বডিতে জল শূন্য দেখা যাবে, তখন তোমাকে বারবার করে কিন্তু স্যালাইন নিতে হবে, ওআরএস নিতে হবে, তখন বারবার করে ওআরএস নিতে হবে, তোমাকে বারবার করে ওআরএস নিতে হবে, ঠিক আছে। নেক্সট চলে আসে আমাশা। আমাশা দেখো, আমাশার দুটি রূপ রয়েছে, একটা ব্যাসিলি, ঠিক আছে, অ্যামিবিড। তাহলে দু রকম আমাশা হয়, একটা হচ্ছে ব্যাসিলিস দিয়ে, মানে একটা জীবাণুর নাম হচ্ছে ব্যাসিলিস, ঠিক আছে। তো এই ব্যাসিলি জীবাণুর নাম কি, দেখো সিজেল্লা বলা হচ্ছে, কি আমাশার জীবাণুর নাম সিজেল্লা। আর একটা হচ্ছে অ্যান্টামিবা হিস্টেলিকা। যদি অ্যামিবিয়েটিক যদি বলা হয় অ্যামিবিয়েটিক আমাশা, তাহলে সেটা কি হচ্ছে অ্যান্টামিবা হিস্টেলিকা, এটা এক ধরনের প্রোটোজোয়া। আর ব্যাসিলাস, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া জাতীয় আমাশা হয়, ঠিক আছে। নেক্সট চলে আসি হেপাটাইটিস। হেপাটাইটিস মেনলি কোথায় এই রোগটা হচ্ছে, হেপাটাইটিস মেনলি হচ্ছে আমাদের যকৃতে। হেপাটাইটিস কোথায় হচ্ছে, যকৃতে বা লিভারে। এই হেপাটাইটিস এর প্রকারভেদ আছে, হেপাটাইটিস এ হতে পারে, হেপাটাইটিস বি হতে পারে। মনে রাখবে হেপাটাইটিস এ কিন্তু জলের মাধ্যমে ছড়ায়, হেপাটাইটিস এ জলের মাধ্যমে ছড়াতে পারে। হেপাটাইটিস বি রক্ত ও শরীরে তরলের মাধ্যমে ছড়ায়। হেপাটাইটিস বি কিসের মাধ্যমে, রক্তের মাধ্যমে ছড়ায়। লক্ষণ কী কী, শরীরে ব্যথা, চোখ হলুদ হয়ে যাওয়া, মানে মেনলি একটা জন্ডিসের মতন লক্ষণ প্রকাশ পাবে হেপাটাইটিসে, ঠিক আছে। আচ্ছা, আর মূত্রের কালার হলুদ হয়ে যাবে, কারণ এর মধ্যে পিত্তরঞ্জক মিশে যাবে, ঠিক আছে। আর যকৃৎ এনলার্জমেন্ট হয়ে যাবে, যকৃৎ কিন্তু লিভারের সাইজ কিন্তু বড় হয়ে যাবে, ক্লিয়ার। আচ্ছা, প্রতিরোধ কীভাবে করব, তাহলে তাহলে হেপাটাইটিস প্রতিরোধ করার জন্য আমাদের কী করতে হবে, জলকে ভালো করে ফুটিয়ে খেতে হবে। ইভেন আর আরেকটা যেটা দেখলাম আমরা, যে শরীরে তরলের মাধ্যমে ছড়ায়, রক্তের মাধ্যমে ছড়ায়, সেই জন্যেই কারোর শরীর থেকে রক্ত নেওয়ার আগে আমাদের সেটা কিন্তু টেস্ট করে নিতে হবে। আর যদি হয় সেরকম, তাহলে আমাদের কিন্তু ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে, ক্লিয়ার। নেক্সট চলে আসি ভেক্টর কী জিনিস। যারা কোনো একটা এফেক্টেড বডি থেকে বা রোগাক্রান্ত শরীর থেকে রোগ জীবাণুকে ভালো শরীরে নিয়ে যেতে সাহায্য করে, যে সমস্ত এজেন্টরা, তাদেরকে বলা হয় আমাদের ভেক্টর বা বাহক। যেমন মশা ম্যালেরিয়াকে একটা শরীর থেকে আরেকটা শরীরে নিয়ে যায়, সেরকম ইঁদুর হতে পারে, আরশোলা হতে পারে, মাছি হতে পারে, এরা কিন্তু ভেক্টর বা বাহক হিসাবে কাজ করে। মাছি কীভাবে রোগ ছড়ায়, মাছি দেখো, মাছি নোংরা জায়গায় বসে, নোংরা জায়গায় বসার পরে সেই মাছির বডিতে, সেই নোংরা জায়গা থেকে বিভিন্ন রকমের রোগ জীবাণু কিন্তু মাছির বডিতে লেগে যায়, এবং সেই মাছি যখন অন্য কোনো খাবারের উপর বসে, খোলা খাবারের উপর বসে, সেখানে কিন্তু মাছিরা মল ত্যাগ করে, বা মাছিদের শরীর থেকে সেই জীবাণুগুলো কিন্তু খাবারের মধ্যে কন্টামিনেশন করে। এবার সেই খাবারটা যদি কোনো সুস্থ ব্যক্তি খেয়ে থাকে, তাহলে কিন্তু তারও সেই রোগ আক্রান্ত হবে, ঠিক আছে, গেল। নেক্সট চলে আসি আমরা মশা দ্বারা। জেনারেলি তোমরা জানো যে মশা দ্বারা ম্যালেরিয়া রোগ হয়, এরকম প্রচুর মশা আছে, যেমন অ্যানোফিলিস কিউলেক্স এডিস মশা, ঠিক আছে, এরা বিভিন্ন রোগ ছড়ায়। যেমন কোন মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়, অ্যানোফিলিস মশা। তাহলে ম্যালেরিয়া রোগ ছড়াচ্ছে কি, অ্যানোফিলিস মশা। অ্যানোফিলিস মশার জীবাণুর নাম কি, প্লাজমোডিয়াম, ক্লিয়ার। এই মশা দ্বারা হচ্ছে কিউলেক্স মশা কী ছড়াচ্ছে, গোদ। কিউলেক্স মশা কী হচ্ছে, গোদ রোগ ছড়ায়, বা এলিফেন্টিয়াসিস, মানে পা হাতির পায়ের মতন ফুলে যাবে। এর জীবাণুর নাম কি, উচেরিয়া ব্র্যাঙ্কপটি, একটা কৃমি জাতীয় এটা। এডিস মশা কী করছে, ইয়েলো ফিভার। আর কি ছড়ায়, ডেঙ্গু ছড়ায়। তাহলে এর কোন মশা ডেঙ্গু ছড়ায়, এডিস মশা ডেঙ্গু ছড়ায় কিন্তু, ঠিক আছে। নেক্সট চলে আসি 23 নম্বর। তাহলে এই ভেক্টরগুলোকে আমরা কীভাবে কন্ট্রোল করবো, জেনারেলি যদি আমরা এরকম করতে পারি যে এই ভেক্টরগুলো যেখানে জন্ম নিচ্ছে তার প্রজনন স্থান যদি আমরা বন্ধ করে দিতে পারি, তাহলে এদেরকে আমরা আটকাতে পারবো। স্প্রে করে প্রজনন স্থান বন্ধ করতে গেলে পরে কী করতে হবে, আমাদের বিভিন্ন ডিডিটি, এই সমস্ত কীটনাশক ছড়িয়ে দিতে হবে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, জল যাতে জমে না থাকে, কারণ জমা জলের মধ্যেই এই মশার লার্ভা গ্রো করে। যেমন জাপান বা অন্যান্য উন্নত দেশগুলোতে কী হচ্ছে, এই ড্রেনের মধ্যে এক ধরনের মাছ ছেড়ে দিচ্ছে, গাম্বুসা মাছ বলা হয়, ঠিক আছে। সেই মাছটা কিন্তু মশার লার্ভাগুলোকে খেয়ে সেই ড্রেনটাকে পরিষ্কার রাখে। আমরা কিন্তু সেটাও করতে পারি, এটাকে বলা হয় জৈবিক নিয়ন্ত্রণ। আচ্ছা, ইঁদুর কী রোগ ছড়ায়, ইঁদুর জেনারেলি আমরা জানি র্যাট ফ্লি বা প্লেগ রোগ ছড়ায়, ঠিক আছে। আরশোলা কী করে, ক্যান্সার রোগ সৃষ্টিকারী বিভিন্ন জীবাণু বহন করতে পারে কিন্তু, ঠিক আছে, এটা আমরা দেখলাম। তাহলে আমরা কি দেখলাম, দূষিত বা খাবারের মাধ্যমে ভিব্রিও কলেরা রোগ ছড়াচ্ছে। কি ছড়াচ্ছে, অ্যামিবা মানে আমাদের আমাশয় ছড়াচ্ছে, এগুলো ছড়াচ্ছে। অ্যানোফিলিস মশা দিয়ে ম্যালেরিয়া রোগ ছড়াচ্ছে, কিউলেক মশা দিয়ে গোদ রোগ ছড়াচ্ছে, এডিস মশা দিয়ে ডেঙ্গু ছড়াচ্ছে, আর ইঁদুর দিয়ে আমাদের প্লেগ রোগ ছড়াচ্ছে, ক্লিয়ার। তাহলে এই ছিল আমাদের আজকের টপিক। তাহলে আমরা এখানেই কমপ্লিট করলাম আমাদের সোশ্যাল হাইজিন, ঠিক আছে। এর পরের ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে।
সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং খুব ভালো করে এই ক্লাসগুলো কমপ্লিট করো, ঠিক আছে? তাতে দেখবে যে পরীক্ষাতে মোটামুটি সমস্ত রকমের অ্যান্সার তোমরা দিতে পারছো। চলো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসটা করার জন্য। হ্যাঁ, আর একটা ব্যাপার, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করে রাখো, যাতে তোমাদের কাছে সবচেয়ে ফার্স্ট এরকম ইনফরমেটিভ ভিডিও বা ক্লাস রিলেটেড ভিডিও তোমাদের কাছে ফার্স্ট আসতে পারে। চলো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো।